বাংলাদেশ ভারত সীমান্ত যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দিনকে দিন বাংলাদেশিদের মৃত্যুর ঘটনা বেড়েই চলেছে। শিশু থেকে বৃদ্ধ, নারী থেকে পুরুষ, এমনকি হিন্দু ধর্মাবলম্বীরাও রেহাই পাচ্ছে না বিএসএফের আগ্রাসন থেকে। সম্প্রতি ঘটেছে এমনই নির্মম কিছু ঘটনা। 2024 সালের 8 সেপ্টেম্বর গভীর রাতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা ইউনিয়নের কান্তিভিটা সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে প্রাণ হারান 15 বছরের কিশোর জয়ন্ত কুমার। ছেলের নিথর দেহ আনতে গেলে বাবার ওপরও গুলি চালানো হয়েছে। এ যেন এক নিষ্ঠুর নির্মমতা। এর আগে 2014 সালের 1 সেপ্টেম্বর রাতে মায়ের সঙ্গে ভারতের ত্রিপুরায় থাকা ভাইকে দেখতে যাওয়ার সময় মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত এলাকায় বিএসএফের হাতে প্রাণ হারায় কিশোরী স্বর্ণা দাস। সেই মৃত্যু নিয়েও বাংলাদেশের জনমনে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়। অনেকেই ফেলানী হত্যার প্রসঙ্গকে সামনে নিয়ে আসেন। ফেলানীকে হত্যার পর কাঁটাতারে ঝুলিয়ে রাখা হয়েছিল তার মরদেহ, যে ঘটনার ফলে দেশ ছাপিয়ে বিদেশেও নিন্দার ঝড় উঠেছিল। ফেলানী হত্যার পর বাংলাদেশের দাবির মুখে 2014 সালে দিল্লিতে বিএসএফ ও বিজিবির মহাপরিচালকদের বৈঠকের পর ভারত বাংলাদেশ সীমান্তে হত্যার ঘটনা শূন্যে নামিয়ে আনার বিষয়ে একটি সমঝোতা হয়েছিল। কিন্তু সব সমঝোতাই উপেক্ষিত হয়েছে। উল্টো এত আলোড়নের পরও শাস্তি হয়নি ফেলানীকে হত্যাকারী বিএসএফ সদস্যের, বরং বিএসএফের আদালত সেই সদস্যকে বেকসুর খালাস দেয়। এরপর মামলা ভারতের সুপ্রিম কোর্টে গড়ালেও বিচার হয়নি আজও। সীমান্তে গুলি করার ক্ষেত্রে বিএসএফ প্রায়ই চোরাচালান ও বাংলাদেশ থেকে কথিত অবৈধ অভিবাসন ঠেকানোর কথা বলে, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। অনেক সময় আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ এবং হাটবাজারে কেনাকাটার জন্য সীমান্ত পারাপার জরুরি হয়ে পড়ে। এছাড়াও সীমান্তের শূন্যরেখার কাছে কৃষি জমিতে কৃষিকাজ বা নদীতে মাছ ধরার জন্য অনেক মানুষকে সীমান্ত পেরোতে হয়। এগুলো খুবই সাধারণ ঘটনা, আর এই নিরস্ত্র মানুষগুলো কারো জন্য হুমকি এমনটা বলার উপায় নেই। এরপরও ভারতীয় সীমান্তরক্ষীদের দেখামাত্র গুলি করার প্রবণতা দুই দেশের বন্ধুত্বের সম্পর্কের বৈপরীত্য। স্বাধীনতার পর ভারত বাংলাদেশ সীমান্ত সবসময় অশান্ত ছিল এবং এখনও রয়েছে। 2000 সালের পর থেকে এ পর্যন্ত প্রায় 1500 সাধারণ ও বেসামরিক বাংলাদেশি হত্যার অভিযোগ রয়েছে বিএসএফের বিরুদ্ধে। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র তথা আসকের হিসাব অনুযায়ী শুধু 2023 সালেই 31 জন বাংলাদেশি সীমান্তে বিএসএফের হাতে নির্মমভাবে প্রাণ হারায়। 2021 ও 2022 সালে এই সংখ্যা ছিল যথাক্রমে 18 ও 23। আসকের হিসাবে এর আগে 2009 থেকে 2020 সাল, এই 11 বছরে 522 জন বাংলাদেশি বিএসএফের গুলিতে প্রাণ হারান। বাংলাদেশ ভারত সীমান্তে গুলিবর্ষণের হার বৃদ্ধির পাশাপাশি বিএসএফ সন্দেহভাজনদের আক্রমণাত্মক ভীতি প্রদর্শন, নির্দয়ভাবে প্রহার এবং নির্যাতন করে আসছে। অনেক ক্ষেত্রে নিরস্ত্র এবং অসহায় স্থানীয় বাসিন্দাদের ঠান্ডা মাথায় হত্যাকাণ্ডের স্পষ্ট অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। অথচ 2022 সালের জুলাই মাসে ভারত বাংলাদেশ সীমান্ত সম্মেলন শেষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিএসএফ মহাপরিচালক পঙ্কজ কুমার সিং সীমান্তে প্রাণ হারানোর সব বাংলাদেশিকে অপরাধী বলে সাব্যস্ত করেছিলেন। তখন বিষয়টি নিয়ে বেশ সমালোচনার সৃষ্টি হয়েছিল। বাংলাদেশের মানুষ জানতে চায়, সীমান্তে যদি কেউ অপরাধ করে থাকে সেটার জন্য তারা কোন আইনে কারো ওপর গুলি চালায়? ভারতের পেনাল কোড কিংবা আন্তর্জাতিক কোনো আইনেই নিরস্ত্র নাগরিককে আঘাত করার কোনো বিধান নেই। কেউ অবৈধভাবে সীমান্ত পারাপার করলে তাকে গ্রেপ্তার করে বিচার করা যেতে পারে, কিন্তু ভারত সীমান্ত ব্যবস্থাপনার ক্ষেত্রে স্বীকৃত সব আন্তর্জাতিক ও দ্বিপক্ষীয় প্রোটোকল অগ্রাহ্য করে সীমান্তে প্রাণহানি ঘটিয়ে চলেছে। বিষয়গুলো নিয়ে মাঝে মধ্যে আলোচনা এবং মীমাংসার চেষ্টাও হয়েছে, কিন্তু যত আলোচনার কথাই হোক কিংবা আন্তর্জাতিক নিয়মের কথাই উঠুক, বিএসএফ সেসবের তোয়াক্কা করেনি। রাজনৈতিক উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত, সীমান্ত চৌকিতে টহল বাহিনীর মধ্যে নিয়মিত বৈঠক এবং নতুন সিদ্ধান্ত মেনে চলার প্রবণতা থাকার কারণে মাঝখানে কিছুটা সময় সীমান্তে হত্যা কমে এসেছিল। কিন্তু সময়ের সাথে সাথে মানুষ এসব ভুলে যায় বলে হত্যাকাণ্ডের ঘটনা আবার বাড়তে থাকে। বিগত প্রায় 1.5 দশক ক্ষমতায় থেকেও আওয়ামী লীগ সরকার এই সমস্যার সুষ্ঠু কোনো সমাধান করতে পারেনি। উল্টো ভারতের সাথে নতজানু পররাষ্ট্রনীতির ফলে শেখ হাসিনার দুর্নাম রয়েছে। তার আমলেই বাংলাদেশের জনগণের মাঝে ভারত বিদ্বেষী মনোভাব বেড়ে যায়। এর পেছনে নদীর পানি বন্টন ইস্যু থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ যেমন ভূমিকা রেখেছে, তেমনি সীমান্তে ভারতের আগ্রাসনও বড় অবদান রেখেছে। ভারতের সীমান্ত হত্যা নিয়ে সরব বাংলাদেশিদের অনেকেই সেভেন সিস্টার্সের কথা
মনে করিয়ে দিচ্ছেন যে অঞ্চলটি নিয়ে ভারত বর্তমানে সর্বোচ্চ সংকটে ভুগছে। মণিপুরে বিদ্রোহীদের দমনে ভারতীয় সেনারা হিমশিম খাচ্ছে। সেভেন সিস্টার্স মূলত কী, আর এর সাথে বাংলাদেশের কী সম্পর্ক, সে সম্পর্কে জানতে চাইলে আনরেভেল সিক্রেটের এই ভিডিওটি দেখুন। সাথে থাকার জন্য ধন্যবাদ।